1844 সালে মার্কস এবং এঙ্গেলসের যে সাক্ষাতের পর থেকে তাঁরা একসাথে কাজকর্ম শুরু করেন, সেটা ছিল তাঁদের দ্বিতীয় সাক্ষাৎ। তাঁদের প্রথম সাক্ষাৎটা হয়েছিল এর ঠিক 2 বছর আগে। কিন্তু সেই সাক্ষাৎটা খুব একটা ফলপ্রসূ হয়নি। কিন্তু কেন? বুঝতে গেলে জানতে হবে এঙ্গেলসের জীবন নিয়েও। সকলকে নমস্কার। মার্ক্সবাদের সহজ পাঠের গত পর্বে আমরা মার্ক্সের শৈশব থেকে যৌবন এই সময়টা নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা এঙ্গেলসের শুরুর দিককার জীবন নিয়ে সংক্ষেপে আলোচনা করে নেব। ফ্রেডরিক এঙ্গেলসের জন্ম হয় 1820 সালের 28 নভেম্বর প্রুশিয়ার বার্মেন শহরে। ওই এলাকার কাপড় কারখানার শহর হিসাবে পরিচিত ছিল বার্মেন। এঙ্গেলসের বাবা ছিলেন একজন ধনী কাপড় কারখানার মালিক, একজন অত্যন্ত গোঁড়া প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মের সমর্থক এবং প্রতিক্রিয়াশীল রাজনৈতিক চিন্তাধারার ব্যক্তি ছিলেন তিনি। মার্ক্সের ট্রিয়ার শহরের মতোই বার্মেন শহর 20 বছর ফ্রান্সের অধীনে ছিল। এই কারণে এখানে একটা প্রগতিশীল চিন্তাভাবনা বিরাজ করত। কিন্তু এই শহরটার বিশেষত্ব হলো এটা ছিল একটা অন্যতম বৃহৎ শিল্প অধ্যুষিত অঞ্চল। প্রতিযোগিতায় টিকে থাকতে হস্তশিল্পীদের সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। বেশিরভাগ সময়েই ওরা ওদের দুঃখ ও দারিদ্র্য ভুলে থাকার জন্য মদ পান করে নেশায় ডুবে থাকত। শিশু শ্রমিক অধিক সংখ্যায় নিয়োগ করা হতো। এঙ্গেলস খুব ছোটবেলা থেকেই শ্রমিক শ্রেণীর উপর চলা এই শোষণ এবং তাদের দারিদ্র্যকে খুব সামনে থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। 14 বছর বয়স পর্যন্ত এঙ্গেলস বার্মেন টাউন স্কুলে পড়াশোনা করেন। এরপর তাকে পাঠানো হয় পাশের শহরের এক স্কুলে। অত্যন্ত বুদ্ধিমান ছাত্র ছিলেন তিনি এবং বিভিন্ন ভাষা শেখার প্রতি তার প্রচুর আগ্রহ ছিল। ছাত্রদের কবিতা গোষ্ঠীর একজন সদস্য ছিলেন তিনি এবং তিনি নিজেও অনেক কবিতা এবং ছোট গল্প লিখতেন। তিনি স্থির করেছিলেন অর্থনীতি ও আইন নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু তার বাবার ইচ্ছা ছিল যাতে বাড়ির বড় ছেলে হিসাবে তিনি পরিবারের ব্যবসা পরিচালনার কাজ শেখেন। তার বয়স যখন 17 বছর, তখন তাকে স্কুল থেকে ছাড়িয়ে তার বাবার অফিসে শিক্ষানবিশ হিসাবে নিযুক্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে এঙ্গেলসের পড়াশোনা এখানেই শেষ হলেও অবসর সময়ে তিনি ইতিহাস, দর্শন, সাহিত্য, রাজনীতি এবং ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা চালিয়ে যান। পরের বছর অর্থাৎ 1838 সালের জুলাই মাসে এঙ্গেলসকে ব্রেমেন নামে এক বন্দর শহরে একটা ব্যবসায়ী ফার্মে কেরানি হিসাবে কাজ করতে পাঠানো হয়। এই বড় শহরের আবহাওয়ায় এঙ্গেলস বিদেশি সাহিত্য এবং সংবাদপত্রের সংস্পর্শে আসেন। জার্মান ভাষা ছাড়াও ল্যাটিন, গ্রিক, ইটালিয়ান, স্প্যানিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ইংলিশ, ডাচ ইত্যাদি বিভিন্ন ভাষা শিখতে থাকেন। ভাষা শিক্ষার এই উৎসাহ তাঁর সারা জীবন ধরেই চলেছিল এবং তিনি 20টা ভাষা খুব অনায়াসেই বলতে পারতেন, যার মধ্যে ফার্সি ও আরবি ভাষাও ছিল। স্কুল জীবন থেকেই তিনি আমলাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতেন। পরবর্তীকালে যুবক অবস্থায় তিনি বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের ধারণার প্রতি আকৃষ্ট হন। এই সময় জার্মানিতে র্যাডিক্যাল ডেমোক্র্যাটদের এই ধারণা ক্রমশ একটা আকার ধারণ করছিল। তিনি প্রথম যে দলের সংস্পর্শে আসেন সেটা ছিল ইয়াং জার্মান লিটারারি গ্রুপ নামে র্যাডিক্যাল রাজনৈতিক ধারণার অনুগামী একটা দল। তাঁদের দ্বারা প্রকাশিত একটা পত্রিকায় তিনি শীঘ্রই লেখা শুরু করেন। তাঁর লেখায় উঠে আসে বার্মেন এবং এলবারফিল্ডের শ্রমিকদের উপর চলা ভয়ানক শোষণের বর্ণনা, শ্রমিকদের অসুস্থতা, অর্ধেক শিশুর জন্য স্কুলের ব্যবস্থা না থাকা এবং কিভাবে কারখানায় কাজ করার জন্য শিশুদের বাধ্য করা হয়, সেই সব বিষয় নিয়ে তিনি লেখালেখি শুরু করেন। বিশেষভাবে ধর্ম নিয়ে শিল্পপতিদের উন্মাদনা এবং তাঁদের শোষণমূলক আচরণের তীব্র সমালোচনা করেন তিনি, যার মধ্যে তার নিজের বাবাও পড়তেন। 1839 সালের শেষের দিকে তিনি হেগেলের দর্শন নিয়ে পড়া শুরু করেন। তিনি তার নিজের র্যাডিক্যাল ডেমোক্রেটিক বিশ্বাসের সাথে হেগেলের দর্শনকে মেলাবার চেষ্টা করেছিলেন, কিন্তু শীঘ্রই ব্রেমেনে তাঁর ট্রেনিং শেষ হয়ে যায় এবং 1841 সালে তাকে বার্লিনে চলে আসতে হয় 1 বছরের জন্য বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসে। মিলিটারি সার্ভিসে থাকাকালীন বার্লিন বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ছাত্র হিসাবে দর্শন কোর্সে যোগ দেন তিনি। এরপর তিনি ইয়াং হেগেলিয়ান গ্রুপের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেন। মার্কসও এই গ্রুপের একজন সদস্য ছিলেন। মার্কসের মতো তিনিও ফয়েরবাখের বস্তুবাদী ধারণার ওপর লেখা দি এসেন্স অফ খ্রিস্টিয়ানিটি বইটার দ্বারা ভীষণ প্রভাবিত হন, আর বইটা ওই 1841 সালেই প্রকাশিত হয়েছিল। এঙ্গেলসের লেখার মধ্যে এই সময় থেকেই কিছু বস্তুবাদী দৃষ্টিভঙ্গির দেখা পাওয়া যেতে থাকে। তবে আসল যে বিষয়টার উপর তিনি জোর দিয়েছিলেন সেটা ছিল রাজনৈতিক কাজকর্ম। এর ফলেই তাঁর সাথে ইয়ং জার্মান গ্রুপের একটা ভাঙন দেখা দেয়।
কারণ ওই গ্রুপের বন্ধুদের কার্যকলাপ কেবলমাত্র কিছু ফাঁপা সাহিত্য তর্কের মধ্যেই সীমিত থাকত। সালটা ছিল 1842, কিন্তু ইয়ং হেগেলিয়ান গ্রুপের সাথে তার সম্পর্ক অব্যাহত ছিল, বিশেষ করে ব্রুনো বাওয়ের এবং তার ভাইয়ের সাথে। মার্কস এবং এঙ্গেলসের প্রথম সাক্ষাৎ হয়েছিল 1842 সালের নভেম্বর মাসে। এঙ্গেলস সেই সময়ে তার মিলিটারি কোর্স শেষ করে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বাবার ব্যবসায় যোগ দেবার জন্য যাচ্ছিলেন। যাবার পথে তিনি কোলনে রাইনিৎস জাইতুং সংবাদপত্রের অফিসে মার্কসের সাথে দেখা করেন। মার্কস তখন এই সংবাদপত্রের প্রধান সম্পাদক। সেই সময় মার্কস ইয়ং হেগেলিয়ানদের প্রচণ্ড সমালোচনা করেন, বিশেষ করে বাওয়েরদের, কারণ মার্কসের মনে হয়েছিল এদের মতামত মূলত ধর্মের উপরই কেন্দ্রীভূত হয়ে পড়েছে, তার পরিবর্তে এদের কোনো রাজনৈতিক কার্যকলাপ নেই। যেহেতু সেই সময় মার্কস এবং এঙ্গেলস দুজনের রাজনৈতিক আসক্তি ছিল ভিন্ন, তাই প্রথম সাক্ষাতে তারা একে অপরের ঘনিষ্ঠ হতে পারেননি। এঙ্গেলসের ইংল্যান্ডের অভিজ্ঞতা তাকে কমিউনিস্ট হয়ে উঠতে সাহায্য করে। শীঘ্রই ম্যানচেস্টারের শ্রমিকদের সাথে তিনি সম্পর্ক তৈরি করেন এবং পাশাপাশি চার্টিস্ট আন্দোলনের বিপ্লবী শ্রমিক ও নেতাদের সাথেও তার যোগাযোগ গড়ে ওঠে। ম্যানচেস্টার ছিল পৃথিবীর আধুনিক বস্ত্রশিল্পের মধ্যবিন্দু এবং অতি শীঘ্রই এঙ্গেলস এখানকার শ্রমিকদের কাজের পরিবেশ এবং জীবিকার পরিবেশ নিয়ে গভীর পড়াশোনা শুরু করে দেন। তিনি প্রায়ই শ্রমিকদের বস্তি অঞ্চলে চলে যেতেন তাদের সম্পর্কে সরাসরি জানা বোঝার জন্য। নিজের বইয়ের জন্য ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর অবস্থার উপর তথ্য সংগ্রহ করা ছাড়াও এঙ্গেলস এই প্রোলেতারিয়াত শ্রেণীর বৈপ্লবিক ক্ষমতা সম্বন্ধে অবহিত হয়েছিলেন। তাদের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে তিনি এটা বুঝতে পারলেন যে শ্রমিক শ্রেণী কেবল কষ্ট ভোগই করে না, ওরা একটা লড়াকু শ্রেণী যাদের বিপ্লবী কাজই আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করবে। শ্রমিক শ্রেণীর সাথে সম্পর্ক তৈরি করা ছাড়াও এঙ্গেলস সমাজতান্ত্রিক এবং কমিউনিস্ট তত্ত্বের উপর গভীর পড়াশোনা শুরু করেন এবং যারা এই তত্ত্বের স্রষ্টা সেই সব ফরাসি এবং জার্মান লেখকদের সাথে সরাসরি দেখাও করেন। যদিও এই সব তত্ত্বকে তিনি সরাসরি গ্রহণ করেননি, প্রত্যেকটা তত্ত্বের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলোকে তিনি খতিয়ে দেখেছিলেন। একই সময়ে বুর্জোয়া রাজনৈতিক অর্থনীতি নিয়ে তিনি গভীর পড়াশোনা শুরু করেন, যেটা তাকে সমাজের অর্থনৈতিক সম্পর্ককে বুঝতে ও ব্যাখ্যা করতে ভীষণ সাহায্য করেছিল। কারণ তিনি বুঝেছিলেন যে এই সম্পর্কটাই আসলে সমাজ পরিবর্তনের ভিত্তি। তাঁর এই বস্তুবাদী ব্যাখ্যা এবং উপলব্ধিকে কেন্দ্র করে তিনি একটা প্রবন্ধ লেখেন, যেটা মার্কস নিজের পত্রিকা দি জার্মান ফ্রেঞ্চ ইয়ারবুকসে প্রকাশ করেন। মার্কস সেই সময় প্যারিসে ছিলেন। এঙ্গেলসের এই লেখার সূত্র ধরেই তাঁদের মধ্যে চিঠি বিনিময় শুরু হয়, যেটা পরিণতি পায় 1844 সালের সেই ঐতিহাসিক সাক্ষাৎকারে। এঙ্গেলস সেই দিন ম্যানচেস্টার থেকে তার শহর বার্মেনে যাচ্ছিলেন। পথে প্যারিসে তিনি মার্কসের সাথে সাক্ষাৎ করার জন্য থামেন। তাঁদের আলোচনা মার্কসকে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যাকে সূত্রবদ্ধ করতে সাহায্য করেছিল, কারণ তাঁরা দুজনেই এই বিষয়ে একমত হতে পেরেছিলেন। এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে উভয়েই প্রথম একসাথে বই লেখা শুরু করেন, যে লেখায় তাঁরা ব্রুনো বাওয়ের সহ ইয়ং হেগেলিয়ানদের ভীষণ সমালোচনা করেন। এঙ্গেলস পরের 8 মাস জার্মানিতে সক্রিয়ভাবে কমিউনিস্ট মতবাদ প্রচার করেন এবং সংগঠনের কাজও করেন। এই সময়ে তিনি নিজের বাবার সাথে অবিরাম লড়াইয়ে লিপ্ত ছিলেন, কারণ তার বাবা ছিলেন কমিউনিস্ট বিরোধী এবং তিনি চাইতেন এঙ্গেলস যেন তার কারখানার অফিসে কাজে যোগদান করে। মাত্র 2 সপ্তাহ বাবার অফিসে কাজ করার পর এঙ্গেলস সেটা প্রত্যাখ্যান করেন এবং বার্মেন ত্যাগ করে মার্কসের সাথে যোগ দেন। ঘটনাচক্রে মার্কস সেই সময় পুনরায় সামন্তপ্রভুদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন। প্রুশিয়ার রাজা ফ্রান্সের রাজার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন, যার ফলে মার্কসকে ফ্রান্স থেকে বহিষ্কার করা হয়। মার্কস তখন বাধ্য হন প্যারিস ত্যাগ করে ব্রাসেলসে চলে যেতে, আর এঙ্গেলসও সেই জন্য ব্রাসেলসে চলে আসেন। ব্রাসেলসে মার্কস এবং এঙ্গেলস যৌথভাবে কাজ শুরু করেন। সময়টা ছিল 1845 সাল। তাঁদের চিন্তাভাবনার নতুন বিশ্ব দৃষ্টিভঙ্গিকে সমস্ত দিক থেকে বিচার করে তাঁরা একটা আকার দিয়েছিলেন, যার ফলে জন্ম নিয়েছিল একটা ঐতিহাসিক বই, দি জার্মান ইডিওলজি। কিন্তু তাঁদের সেই সময়কার লেখালেখিগুলো এই বইটার আকারে তখনই প্রকাশিত হতে পারেনি, প্রকাশিত হয়েছিল প্রায় 100 বছর পর। তবে সেই সময়ে তাঁদের এই কাজটা যে মুখ্য ভূমিকা পালন করেছিল সেটা হলো এই দুই মহান চিন্তাবিদ নিজেদের ধারণাগুলোকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পেরেছিলেন এবং নতুন পৃথিবী গঠনের ভিত তৈরি করতে পেরেছিলেন। পরবর্তী সময়ে সেটাই পরিচিত হলো মার্ক্সবাদ নামে। মার্কস এবং এঙ্গেলস পরিণত হলেন দুজন মার্ক্সবাদীতে।
আজকের মতো এটুকুই থাক। আগামী পর্বে আমরা আলোচনা করব মার্ক্সবাদের 3টে উৎস ও 3টে উপাদান অংশ নিয়ে, অর্থাৎ জার্মান দর্শন, ইংলিশ রাজনৈতিক অর্থনীতি এবং ফ্রান্সের বিভিন্ন সমাজতান্ত্রিক তত্ত্ব নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।